শুভেচ্ছা সবাইকে। আমরা প্রায় এক সপ্তাহ পরে আজকে আমাদের একটি নতুন ক্লাসে আমরা আবার জয়েন করলাম। গত এক সপ্তাহে তোমাদের সাথে আমার কোনো যোগাযোগ ছিল না, বিধায় আহ, এক সপ্তাহ কোনো ক্লাস হয়নি, এবং না থাকার কারণ হচ্ছে আমাদের দ্বিতীয় প্রান্তিক পরীক্ষা। এখনো পরীক্ষা অনেকের শেষ হয়নি, এখনো পরীক্ষা চলছে। তারপরেও আমাকে আজকে ক্লাসে ক্লাস নিতে হলো এই কারণে যে অনেকের পরীক্ষা নেই, তারা বসে রয়েছে। সো সেই সব জিনিস চিন্তা করে আমাকে আমার আজকে ক্লাসটা নিতে হলো। এবং পরীক্ষা শেষ হবে হয়তো আগামী কালকে, অনেকের পরীক্ষা শেষ হয়ে যাবে। আগামী শনিবার থেকে আমরা ফ্লুয়েন্টলি ক্লাসগুলো কন্টিনিউ করতে পারবো। এবং আমি কিছু প্ল্যান তোমাদের জন্য করেছি, সেটি হচ্ছে যে মনে করো আমাদের আমাদের যে বৃত্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ হচ্ছে ডিসেম্বর। আমাদের বৃত্তির যে সম্ভাব্য তারিখ, সেই তারিখটা হচ্ছে আমাদের ডিসেম্বরের 20 তারিখে। এই ডিসেম্বরের হচ্ছে, যদি ডিসেম্বরের 20 তারিখের দিকে হয়, আমাদের হাতে সময় আছে হচ্ছে সেপ্টেম্বর মাস, অক্টোবর মাস, নভেম্বর মাস এবং ডিসেম্বরের আমরা ধরে নিচ্ছি 15-12 পর্যন্ত, 15-12-2026 পর্যন্ত। এখন আমরা কিভাবে এটা পড়ব? আমাদের পড়াশোনাটা হবে হচ্ছে, আমরা যে প্ল্যান করেছি সেটি হচ্ছে, আমরা সেপ্টেম্বর মাসের মধ্যে আমাদের ফাইনাল যে এক্সামটা ফাইনাল এক্সামটা আমরা কাভার করব। সেপ্টেম্বর মাসে আমরা ফাইনাল এক্সামটা আমরা ফুল কাভার করব। অক্টোবর মাসে আমাদের ফার্স্ট টার্মিনাল আমাদের ফার্স্ট টার্মিনালের যে পড়াগুলো ছিল সেগুলো আমরা কাভার করব। এবং নভেম্বর থেকে ডিসেম্বর 15 পর্যন্ত এটা আমরা ওয়ান শট নেব, ফুল বই, ফুল বুক। অর্থাৎ এই 45 দিনের মধ্যে আমরা ফুল বইটা আমরা কাভার করব। এবং এখানে আমাদের ক্লাস সংখ্যাও বেড়ে যাবে, তখন আমাদের ক্লাস সংখ্যাও আমাদের বেড়ে যাবে। আমরা শুক্রবারে একটি ফাইনাল রুটিন আমরা তোমাদের কাছে প্লেস করব। আগামী নেক্সট ফ্রাইডেতে আমরা একটা প্রথম 10 দিনে আমরা কতদূর আগাইতে পারছি একটা রুটিন আমরা তোমাদেরকে দিয়ে দেব। যে রুটিনে আমাদের প্রত্যেকটা বিষয়ের আমরা কোন জায়গাটুকু শেষ করব সেইটা আমরা ফলো করব। অর্থাৎ বৃত্তি পরীক্ষার জন্য যদি আমাদের একটা প্রি প্ল্যান না থাকে, তাহলে কিন্তু আমরা গুছিয়ে উঠতে পারবো না। অর্থাৎ আমি কোন দিন কি পড়াবো, কবে আমার একটা এক্সাম থাকবে এবং তুমি সেটাকে কিভাবে কাভার করবে, সেটা আমি নেক্সট ফ্রাইডেতে আমি তোমাদের সাথে এটা এক্সপ্লেইন করব। এটা আমি একদম ওপেন করে দেবো, এবং এই এক্সপ্লেইনটা তোমরা দেখলে বুঝতে পারবে যে কিভাবে আমরা আমাদের নেক্সট প্ল্যানগুলো আমাদের করতে হবে। এটা হচ্ছে আমাদের প্রাথমিক কাজ। আর আমার প্রায় 100-র উপরে শিক্ষার্থী আছে, 100-র উপরের শিক্ষার্থী যারা এখনো তারা পরীক্ষা দিচ্ছে, পরীক্ষা চলমান। অনেকের আগামী রবিবারেও পরীক্ষা শেষ হবে, তারা যুক্ত এখনো হতে পারেনি। তারা অনেকে আমাকে ফোন করে রিকোয়েস্ট করেছে, স্যার নতুন অধ্যায়টা আর 1 দিন বা 2 দিন পরে শুরু করেন। অনেকে আমাকে রিকোয়েস্ট করেছে। বেশিরভাগ আমি প্রায় 100-র বেশি গার্ডিয়ান এখনো তারা পরীক্ষা তাদের চলমান রয়েছে, আমাকে বারবার অনুরোধ করেছে, স্যার নতুন অধ্যায়টা 1 দিন বা 2 দিন পরে আপনি শুরু করেন, তাহলে আমাদের জন্য সুবিধা হয়। সো তাদের সম্মানার্থে আমরা নতুন চ্যাপ্টারটা 1 দিন বা 2 দিন পরে আমরা শুরু করব। আজকে আমরা শতকরা অধ্যায় আমরা আগে করেছি এবং পরিমাপ অধ্যায় আমরা করি নাই, কিন্তু সেখানকার কিছু এমসিকিউ আমরা সলভ করব, যে কেমন করে আমাদের সেই প্রশ্নগুলো আসলে আমরা সেটা সলভ করতে পারি। আমি মাত্র এখানে 25টি এমসিকিউ আমি এখানে দিয়েছি, যে 25টি এমসিকিউ করলে শতকরা এবং পরিমাপের এমসিকিউটা অনেকটা কাভার হয়ে যাবে। সেইটা আমি এখন তোমাদের সাথে আমি
শেয়ার করব এবং আমরা আমাদের ক্লাসটি শুরু করব। আজকে আমরা ঠিক যে আমরা 9টায় ক্লাস শুরু করেছি, আমরা 10টায় ক্লাস শেষ করব। এবং আজকে নতুন কোনো বিষয় আমি পড়াবো না, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের একটা পুরাতন টপিকই একটু রিভিশন করাবো। এবং হচ্ছে আজকে গণিতের এই পার্টটা আমি রিভিশন করাবো। সো সবাই একটু মনোযোগ দিয়ে চোখ কান খোলা রাখতে হবে যে আমরা কিভাবে এটা পড়বো। লক্ষ্য করব আমরা আমাদের প্রথম যে প্রশ্নটি, যে একটি সংখ্যার 50% 6 হলে সংখ্যাটি কত? লক্ষ্য করি যে একটা সংখ্যার 50% হচ্ছে 6। 50% মানে কি? অর্ধেক। 50% মানে হচ্ছে অর্ধেক। তার মানে 50% যদি হচ্ছে 6 হয়, 100% হবে হচ্ছে 6 × 2 মানে 12। এটা আমরা কিভাবে করলাম? 50% মানে কি? 50% মানে হচ্ছে 6। 1% মানে 6/50। অতএব 100% মানে 6 × 100 ভাগ 50। 50 × 2 = 100, 6 × 2 = 12। এই হচ্ছে আমাদের সঠিক উত্তর 12। আমি সবার কাছে যাব, কারোর কোনো প্রশ্ন থাকলে আমি সেগুলো আমি নেব। অর্থাৎ এই টপিকটা আমরা সবাই একটু মানে বুঝে নেব। রাফটা কিন্তু আমরা এই যে এখানে আমি প্রশ্ন দিয়েছি এবং এর বামে আমি একটা ব্যাখ্যা দিয়েছি, এই ব্যাখ্যাগুলো তোমাদেরকে জানতে হবে। আলভি হ্যান্ড রেইজ কেন করলে? আমরা এবার আসবো হচ্ছে 2 নম্বরটা। 2 নম্বরটা কি বলেছে? 4/75% সমান কত? লক্ষ্য করো, 4/75% মানে কি? এই যে 4/75% মানে হচ্ছে 4/75% মানে 75/100। আমরা যদি কাটাকাটি করি, 25 দিয়ে 3×25 = 75, 4×25 = 100। এইবার হচ্ছে এই 4 আর এই 4 কেটে গেল, কেটে গেলে আমাদের থাকছে হচ্ছে 3। সঠিক উত্তর হচ্ছে 3। এই যে 75%, 4/75% মানে 75/100। হ্যাঁ, যে মনে করছো যে সমস্যা হবে, আমি এইটার ফুল পিডিএফটা আমি তোমাদের ক্লাসের পরেই আমি দিয়ে দিচ্ছি এবং তোমরা এখান থেকে এটার ব্যাখ্যাগুলো সব এখানে করা আছে, ব্যাখ্যাগুলো তোমরা সব দেখতে পারবে যে এটার সলভ আমরা কিভাবে করলাম। যে 75% মানে 75/100, 75/100-কে কাটলে হয় 3×25 = 75, 4×25 = 100। 4 আর 4 কেটে গেল, এখানে আমাদের 3 দাঁড়ালো। মেহেক কি বলবা? মেহেক, মেহেক কি বলবা? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম, কি বলবা? স্যার বলো। আমরা কি এই পিডিএফটা দেখতে হবে? হ্যাঁ, আমি পিডিএফ দিয়ে দেবো। আমাদের কি এই পিডিএফটা দেওয়া হবে? হুম, দিয়ে ও দেবো, দিয়ে দেবো, আমি এই পিডিএফটা দিয়ে দেবো। আমরা 3 নম্বর প্রশ্নে চলে যাব। বলেছে কত গ্রামের 56%? কত গ্রামের 56% হচ্ছে 42 গ্রাম। আমি এই ধরনের অঙ্ক শতকরা করার সময় আগে করিয়ে দিয়েছি, আমি এখন এমসিকিউ আকারে সলভ করাচ্ছি যে কত গ্রামের 56% সমান 42 গ্রাম। এই যে 56%, 56% মানে হচ্ছে 42। তাহলে 1% মানে কি? 42/56। অতএব এই যে 100% মানে কত হবে? 42 × 100 ভাগ 56। 7 দিয়ে আমি ভাগ করি, 7 দিয়ে ভাগ করলে বা 14 দিয়ে ভাগ করলে 3×14 = 42, 4×14 = 56। 14 দিয়ে আমি ভাগ করলাম, কত দিয়ে ভাগ করলাম? 14 দিয়ে ভাগ করলাম।
এবার এই 4কে 100 ভাগ করলে হবে 25, 25কে 3 গুণ করলে হবে 75। এই যে এখানে উত্তর আমরা পেয়ে গেছি 75। বাট আমি ব্যাখ্যায় এক্স ধরে করেছি, কত গ্রামের সেই গ্রামটাকে আমি এক্স ধরে নিয়েছি। তাহলে এক্স এর 56% সমান 42। তাহলে এক্স গুণ এটা গুণ 56%, 56/100 সমান 42। তার মানে এক্স মানে কি হবে, 42 গুণ 100/56। এই যে এই লাইনটা চলে এসছে, কাটাকাটি করলে হবে 75 গ্রাম। সঠিক উত্তর হচ্ছে 75 গ্রাম। আমরা 4 নম্বরটা করব। কোনো বিদ্যালয়ের 80 জন শিক্ষার্থীর মধ্যে 30% অনুপস্থিত। 80 জন শিক্ষার্থীর মধ্যে 30% অনুপস্থিত, মানে আমার 80 জন ছিল, 80 জনের 30%। তাহলে 80 এর 30%, মানে কি কি হবে, 80 এর 30% মানে 30/100। কাটাকাটি করব, 8 10 80, 10 10কে 100, 10কে 30 ভাগ করলে 3 হয়, তার মানে 3 8 24। সো আমরা কত পেলাম, আমরা 8কে 3 গুণ করলে আমরা পেয়ে গেলাম 24। এই 24 জন হচ্ছে অনুপস্থিত। 24 জন হচ্ছে অনুপস্থিত। পরীক্ষায় বলেছে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত। যদি অনুপস্থিত বলতো সঠিক উত্তর হতো ক, কিন্তু বলেছে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত, উপস্থিত বলেছে। তার মানে আমাদের মোট শিক্ষার্থী ছিল 80 জন, এর মধ্যে 24 জন অনুপস্থিত, বিয়োগ করলে আমরা পাবো 56 জন। সঠিক উত্তর হচ্ছে 56 জন। কীর্তিজা বলো, কি বলবা? কীর্তিজা, আর আমার এর আগের কোশ্চেনে সমস্যা ছিল, এটাতে না। কি সমস্যা বলো? স্যার যখন কাটাকাটি করা যায় তখন এই বাম দিকেও করা যায়, ডান দিকেও করা যায়। হ্যাঁ, দুই দিকেই করা যাবে, দুই দিকেই আচ্ছা করা স্যার। যাবে। আফিফা, আফিফা, কি সমস্যা বলো? স্যার আমি আগেরটা ঠিক মতো বুঝতে পারি নাই। আচ্ছা, আবারও বুঝিয়ে দেব, সমস্যা নেই। এটা তো একদম সহজ। কত গ্রামে 56 গ্রাম সমান হচ্ছে 56%, মানে 42। মানে এটা আমরা লিখবো 56% মানে হচ্ছে 42। তাহলে 1% মানে কত হবে, 42/56। অতএব আমাদের 100-র মধ্যে কত সেইটা বের করতে হবে। এটা হবে 42 গুণ 100 ভাগ 56। এখন আমরা কাটাকাটি করব, কাটাকাটি কত দিয়ে করব, 14 দিয়ে ভাগ দেব। তাহলে 14কে 42 দিয়ে ভাগ দিলে 3 14 42, 4 14 56, আমি 14 দিয়ে ভাগ করলাম। এবার 4 দিয়ে 100 ভাগ করব, 4 25 100, 25 আর 3 গুণ করলে 3 25 75। সঠিক উত্তর হচ্ছে ক, 75। আমি যে এমসিকিউ গুলো আজকে করাচ্ছি বৃত্তির জন্য, এগুলো খুবই ইম্পর্টেন্ট। আমি এটার পিডিএফ ক্লাসের পরপরই আমি দিয়ে দিচ্ছি। নাম্বার 5 কি বলেছে, 20% লাভ করতে চাইলে 350 টাকার শার্ট কত টাকায় বিক্রি করতে হবে। তাহলে শার্টের দামটা হচ্ছে মূলত 350 টাকা, মানে এটা ক্রয় মূল্য। অর্থাৎ 350 টাকার এই শার্টটা আমি বিক্রি করব 20% লাভে। তার মানে কি 350 টাকার 20% কত, 350 টাকার 20% মানে কি 350 গুণ 20/100। কাটাকাটি করি, 35 10কে 350, 10 10কে 100, মানে 10 দিয়ে ভাগ করলাম, 10 দিয়ে 350 ভাগ করলাম, 35 হলো,
10 দিয়ে 100-কে ভাগ করলাম, 10 হলো। এবার এই 10-কে এই 20 ভাগ করলে 2 হলো, মানে 35 দগুণে 70। তার মানে 20% লাভ করতে হলে 70 টাকা বেশি দামে বিক্রি করতে হবে। জিনিসের দাম ছিল কত? 350 টাকা। লাভ করতে হবে কত টাকা? 70 টাকা। তাহলে মোট কয় টাকায় বিক্রি করব? 350 যোগ 70 সমান কত? 420। সঠিক উত্তর হচ্ছে 420। রাজীব, রাজিন, রাজিন। স্যার রাজিন, আসসালামু আলাইকুম। হ্যাঁ, কি সমস্যা বলো? স্যার কাটাকুটিটা একবার বুঝিয়ে দিবেন। আচ্ছা, দেব। রিয়েলমি, রিয়েলমি, প্রদোষী, প্রদোষী। স্যার বুঝলাম, কি সমস্যা বলো? স্যার আমি 4 নাম্বারটা বুঝতে পারিনি। 4 নম্বরটা 3 বার বুঝিয়ে দিয়েছি। স্যার আমাকে আপনি কি ডাকছিলেন স্যার? হ্যাঁ, ডাকছিলাম, কি সমস্যা বলো? স্যার আমার 4 নাম্বারটা একটু 5 নাম্বারটা বুঝতে একটু হয়েছে, আমি খাইতেছিলাম স্যার রাতের খাবার। আচ্ছা, আমরা সব শেষে আবার রিভিশনে আসব, যে তাহলে এই 350 টাকা 60টায় 20% লাভ করলে আমাদের তার মূল্য হচ্ছে 70 টাকা। জিনিসটা কেনা ছিল 350 টাকায়, লাভ করব 70 টাকায়, তাহলে বিক্রি করতে হবে কত? 350 যোগ 70 সমান 420 টাকায়। সঠিক উত্তর 420। আচ্ছা, 6 নম্বর দেখব। ব্যাংকে জমাকৃত টাকার ওপর একটি নির্দিষ্ট সময় পরে যে অতিরিক্ত টাকা পাওয়া যায় তাকে কি বলে? মনে করো তুমি ব্যাংকে 100 টাকা রাখলে, 1 বছর পরে ব্যাংক তোমাকে 10% লাভ দিল, লাভ দিয়ে দিলে হচ্ছে 110 টাকা। তার মানে ব্যাংকে জমাকৃত টাকার ওপর নির্দিষ্ট সময় পরে অতিরিক্ত যে 10 টাকা পাওয়া যায় তাকে কি বলে? এই 10 টাকাকে বলে হচ্ছে লাভ, আর এই 100-কে বলে হচ্ছে আসল। 1 মিনিট। হ্যালো, ইসলাম। আপনি কবে ভর্তি করেছেন? অর্থাৎ এটাকে বলে, তার মানে আমরা এখানে দেখো নোট দিয়ে দিয়েছি, ব্যাংকে যে টাকা জমা রাখা হয় তা হলো আসল। ব্যাংকে যে টাকা জমা রাখা হয় তাকে বলবো আমরা আসল। আর নির্দিষ্ট পরপর যে অতিরিক্ত টাকা ব্যাংক প্রদান করে তাকে বলে হয় মুনাফা বা ইন্টারেস্ট। সো আমরা এটা একদম ক্লিয়ার যে ব্যাংকে জমাকৃত টাকার উপর একটি নির্দিষ্ট সময় পরে যে টাকা দেওয়া হয় সেটাকে বলে হচ্ছে মুনাফা, বা এটার আরেকটা নাম হচ্ছে লাভ। লাভও আমরা বলতে পারি। যার সমস্যা নোট রাখো, আমি ক্লাসের পরে জিজ্ঞেস করব কার কোনটা সমস্যা। 7 নম্বর, বার্ষিক 8% সরল মুনাফায় 4200 টাকা 6 বছরের মুনাফা কত?
এই ধরনের অঙ্ক যখন এমসিকিউতে থাকবে তখন আমরা যে সূত্র ব্যবহার করব সেই সূত্র হচ্ছে আই ইকুয়াল টু পি এন আর। আয়ের পরিচয় হচ্ছে ইন্টারেস্ট, ইন্টারেস্ট বা সুদ। পি এর পরিচয় হচ্ছে আসল, এন এর পরিচয় হচ্ছে বছর বা সময়, আর এর পরিচয় হচ্ছে সুদের হার, সুদের হার। অর্থাৎ মুনাফা, এই যে মুনাফা কত, এই মুনাফা মানে কি ইন্টারেস্ট কত, মুনাফা মানে কি ইন্টারেস্ট কত। তার মানে আমি যদি আই ইকুয়াল টু পি এন আর চিন্তা করি, এই যে ইন্টারেস্ট কত মানে আয়ের মানটা কত, এটা তোমাকে বের করতে হবে। এখন দেখো পি এর মান কত আছে, পি এর পরিচয় কি আসল, পি এর পরিচয় কি আসল, আসল কত আছে 4200 টাকা হচ্ছে আমার মূল টাকা। কারণ সে 4200 টাকায় কয় টাকা মুনাফা পাবে এইটা বলেছে, তার মানে আসল হচ্ছে 4200। এন কত, বছর কত আছে 6 বছর আছে, তার মানে এন হচ্ছে 6। আর আর এর পরিচয় কি সুদের হার, মানে এই যে 8% সরল মুনাফায়, তার মানে এই যে 8%। এবার আমরা এখানে কি লিখতে পারি 4200 গুণ 6 গুণ 8/100। এখন যদি এখানকার দুইটা শূন্য আর এই 2 শূন্য বাদ দিয়ে দিই বা কাটাকাটি করলে এখানে পাবো হচ্ছে 42। এখন 42 গুণ 6 গুণ 8, এই তিনটাকে গুণ করলে আমরা পাবো হচ্ছে 2016। সঠিক উত্তর হচ্ছে 2016। একটু তোমাদের কাছে আমি রেসপন্স চাচ্ছি যে তোমরা এইটা বুঝতে পেরেছো কিনা। ইয়েস স্যার। ইয়েস স্যার, বুঝতে পেরেছি। ক্লাস হবে। বুঝতে পেরেছি। বুঝেছি। বুঝেছি। আর বুঝতে স্যার পেরেছি। আজকে কি কি ক্লাস হবে? থ্যাংক ইউ, বুঝতে পারার জন্য ধন্যবাদ। আমরা পরের, আমি এটার পিডিএফ এ আমি এখানে দিয়ে দিয়েছি, এটা এক্সপ্লেন করা আছে, আমি এটার ব্যাখ্যাটা আমি পিডিএফ দিয়ে দেব। এবার দেখব এইটা, তিনটা ক্রমিক সংখ্যার প্রথমটি 52 হলে, এটা গড়ের অঙ্ক, তিনটা ক্রমিক সংখ্যার প্রথমটি 52 হলে সংখ্যা তিনটির গড় কত। লক্ষ্য করো প্রশ্নে বলেছে ক্রমিক, প্রশ্নে বলেছে কি ক্রমিক, ক্রমিক মানে কি পরপর সংখ্যা। তার মানে যদি প্রথমটা 52 হয়, পরেরটা 53, তারপরেরটা 54, তাহলে পরপর যদি সংখ্যা থাকে এদের গড় সবসময় মাঝেরটা হয়। পরপর সংখ্যা থাকলে এদের গড় সবসময় মাঝেরটা হয়, তার মানে উত্তর 53। যদি মনে করো 7, 8, 9, এদের গড় কত 8। যদি মনে করো 10, 11, 12, এদের গড় কত 11। আর যদি তুমি গড় বের করতে চাও তখন কি করবা, এই তিনটাকে যোগ করে 3 দিয়ে ভাগ করবা। এই যে সংখ্যা তিনটা সমষ্টি যোগ করলে হয় 159, আর গড় করলে হয় 159/3 মানে 53। একদম সহজভাবে মনে রাখবে, পরপর তিনটা সংখ্যা থাকলে এর গড়, গড় হচ্ছে মাঝখানেরটা। এমসিকিউ করার সময় একবারে করে ফেলবে। এবার আমরা আসবো 10 নম্বরটা। একজন ক্রিকেট খেলোয়াড় 3টি ওয়ানডে ম্যাচে সংগৃহীত রান 48, 52 এবং 53। তার মানে একজন খেলোয়াড় প্রথম ম্যাচে করলো 48, পরের ম্যাচে 52, তারপরের ম্যাচে 53। গড়ে তিনি কত রান করলেন। আচ্ছা গড় মানে কি, গড় মানে আমরা পড়েছি রাশিগুলো যোগফল ভাগ রাশির সংখ্যা, মানে গড় রান মানে হচ্ছে মোট রান, মোট রান ভাগ ম্যাচের সংখ্যা। তাহলে মোট রান কত, এই তিনটাকে আগে যোগ করব। 3 ম্যাচের রান হচ্ছে 3টা, মোট রান 48 যোগ 52 যোগ 53 মানে 153। গড় রান হচ্ছে মোট রান ভাগ ম্যাচের সংখ্যা সমান 153/3 মানে 51। সঠিক উত্তর হচ্ছে 51। সো এর ব্যাখ্যা কিন্তু এখন না তুলতে পারলেও কোনো প্রবলেম নেই, আমি ক্লাসের সাথে সাথেই পিডিএফ দিয়ে দেব।
11 নম্বরটা, শান্তা, সোমা এবং রনির গড় বয়স 10 বছর। কে কে ছিল? শান্তা, সোমা এবং রনি, তিনজনের গড় বয়স হচ্ছে 10 বছর। তাহলে গড় থেকে যখন মোট বের করি আমরা কি করি? গড় থেকে মোট বের করলে গড় বয়সের সাথে সংখ্যা দিয়ে গুণ করতে হয়। অর্থাৎ এই তিনজনের মোট বয়স কত হবে? 10 গুণ 3 মানে 30 বছর। তাহলে শান্তা, সোমা এবং রনির মোট বয়স বা বয়সের সমষ্টি হচ্ছে 30 বছর। সোমা এবং রনির গড় বয়স 7 বছর। তাহলে সোমা এবং রনির মোট বয়স কত? 7 গুণ 2 সমান 14 বছর। তাহলে তিনজনের মোট বয়স হচ্ছে 30 বছর পেয়েছি, আর দুইজনের মোট বয়স 14 বছর পেয়েছি। তাহলে শান্তার বয়স কত হবে? 30 বিয়োগ 14 সমান সমান 16 বছর। তাহলে উত্তর হচ্ছে 16 বছর। অনুষ্কা, কোনো সমস্যা? স্যার হচ্ছে এই 5 নাম্বারের যে একটা অঙ্ক ছিল ওরকম আচ্ছা, অঙ্ক আমি একদম লাস্টে বুঝিয়ে দেবো, লাস্টে 5 নম্বর লাস্টে বুঝিয়ে দেবো। 3বার বুঝেছি 5 নম্বর। জয়ন্তিকা, জয়ন্তিকা, এই অঙ্কটা কে বুঝতে পারোনি? ইয়েস আমাকে চ্যাট বক্সে জানাও তো কে বুঝতে পারোনি এই ইয়েস অঙ্কটা। স্যার। কোন সমস্যা হয় তোমার? স্যার আমার 7 নাম্বারে সমস্যা ছিল। আচ্ছা, 7 নম্বর নোট রাখো, আমি পরে দেখছি। আফিফা, কি সমস্যা? স্যার আমি এই অঙ্কটা পুরোই বুঝতে পারি নাই। ঠিক আছে, সমস্যা নেই। আমরা যেখানে ছিলাম যে শান্তা, সোমা এবং রনির গড় বয়স হচ্ছে 10 বছর। তার মানে এই তিনজনার গড় বয়স থেকে যখন আমি মোট বয়স বের করব তখন কি করব? 10 গুণ 3 মানে 30 বছর। অর্থাৎ তিনজনের মোট বয়স হচ্ছে 30 বছর। আর সোমা এবং রনির গড় বয়স 7 বছর। তাহলে এই সোমা এবং রনির মোট বয়স হবে 7 গুণ 2 মানে 14 বছর। এখন যদি আমি বিয়োগ করি, তিনজনের মোট বয়স থেকে যদি আমি দুইজনের মোট বয়স বাদ দিই, তাহলে আমি কি পাবো? একজনের বয়স পাবো। কার? আমরা পেয়ে যাব হচ্ছে সোমা, রনি বাদ দিলে শান্তার বয়সটা পেয়ে যাব। শান্তার বয়স হচ্ছে 16 বছর। আমরা 12 নম্বরটা করব। পিতা এবং 3 পুত্রের বয়সের গড় 18 বছর। পিতা একজন, 3 পুত্র 3 জন, মোট কয়জন? 4 জন। তাহলে এই 4 জনের বয়সের গড় হচ্ছে 18 বছর। তাহলে 4 জনের বয়সের সমষ্টি কত হবে? 18 গুণ 4 সমান 72 বছর। তার মানে গড় বছরের সঙ্গে মোট সংখ্যা দিয়ে গুণ করলে মোট বয়স পেয়ে যাব। এবার বলেছে পিতার বয়স হচ্ছে 30 বছর। পিতার বয়স বাদ দিলে কি পাবো? 42 বছর পেয়ে যাব। এই যে পিতার বয়স বাদ দেওয়ার পরে যে বয়সটা পেলাম সে বয়সটা হচ্ছে 3 পুত্রের বয়স। পিতার বয়স থেকে, পিতা ও 3 পুত্রের মোট বয়স থেকে, মানে আমি এবং আমার 3টা সন্তানের মোট বয়স থেকে যদি আমার বয়সটাকে আমি বাদ দিই তাহলে কার বয়স পাবো? 3 পুত্রের বয়স পাবো। আচ্ছা, এই যে 3 পুত্রের মোট বয়স হচ্ছে 42 বছর। তাহলে 3 পুত্রের মোট বয়স যখন 42 বছর পেয়েছি, মোট থেকে যখন আমি গড়ে করব তখন আমি ভাগ করব। কত দিয়ে ভাগ দেব? রাশির সংখ্যা দিয়ে। তাহলে 42 ভাগ 3, এই যে 3 মানে 14 বছর। অর্থাৎ মোট থেকে যখন গড় করব তখন ভাগ দেব। আবার হচ্ছে গড় থেকে যখন মোট করব তখন গুণ দেব। মনে রাখবে, গড় থেকে যখন মোট করব তখন আমরা গুণ দেব, আর মোট থেকে যখন গড় করব
তখন আমরা ভাগ করব। না, নাবিলা কি সমস্যা? নাবিলা, লামিয়া মনি কি সমস্যা? লামিয়া মনি, মৌসিনা মুন কি সমস্যা? স্যার আমি হলো 8 নাম্বারটা বুঝতে পারিনি। আচ্ছা, ঠিক আছে। মাহফুজ হক কি সমস্যা? অরিত্রী দেব কি সমস্যা? অরিত্রী দেব, জেরিন কি সমস্যা? জেরিন স্যার কি সমস্যা? স্যার 5 নাম্বারটা আবার বুঝিয়ে দিলে ভালো হতো। 5 নম্বরটা 4 বার বুঝেছি, 4 বার। আবার লাস্টে, একদম লাস্টে বলে যাবো আবার। সাজিদ কি সমস্যা? সাজিদ বুঝিয়ে দিলে ভালো হতো। কি হয়েছে? 5 নাম্বারটা আরেকবার বুঝিয়ে দিলে ভালো হতো। আবার লাস্টে। আল মুবিন কি সমস্যা? স্যার 7 নম্বরটা আরেকবার বুঝিয়ে দিলে ভালো হলো। ঠিক ঠিক আছে, সবারটা শুনলাম। লাস্টে যেগুলো সমস্যা 5 আর 7 লাস্টে বুঝিয়ে দেবো। 13 নম্বরটা একই রকম অঙ্ক। পিতা, মাতা এবং 2 পুত্র। পিতা একজন, মাতা একজন, 2 পুত্র, মোট কয়জন? 4 জন। 4 জনের বয়সের গড় কত? 22 বছর। তাহলে 4 জনের বয়সের গড় থেকে, যদি 4 জনের বয়সের গড় থেকে বয়সের সমষ্টি বের করলে কি করব? 22 × 4 মানে কি? 88 বছর। এই যে 88 বছর। সহজ একদম। কি করলাম? আমরা করলাম হচ্ছে যে পিতা একজন, মাতা একজন, 2 পুত্র 2 জন, মোট 4 জন। 4 জনের বয়সের গড় হচ্ছে 22 বছর। গড় থেকে আমরা সমষ্টি করলাম। আমি আগের অঙ্কে বলে দিয়েছিলাম যে যখন গড় থেকে আমরা সমষ্টি বের করব, তখন আমরা কি করব? গুণ করব। তাহলে 22-এর সঙ্গে এই যে 4 জন লোক, এই 4 দিয়ে গুণ করলে এটার উত্তর হবে 88 বছর। 14 নম্বরটা নোট রাখবে। দৈর্ঘ্য পরিমাপের ক্ষুদ্রতম একক হচ্ছে মিলিমিটার। ক্ষুদ্রতম একক হচ্ছে মিলিমিটার। প্রথমে হচ্ছে মিলিমিটার। মানে মিলিমিটার, আমরা মূলত দৈর্ঘ্য পরিমাপের একক বলি হচ্ছে মিটারকে। যখন ক্ষুদ্রতম বলবো তখন বলবো মিলিমিটার, যখন বৃহত্তম বলবো তখন বলবো কিলোমিটার। তার মানে মিলিমিটারও কিন্তু একক, আর মূল একক হচ্ছে মিটার। দৈর্ঘ্য পরিমাপের জন্য, দৈর্ঘ্য মানে কি? একটা ঘরের লেন্থ, এই দৈর্ঘ্য ইংরেজি হচ্ছে লেন্থ। তাহলে দৈর্ঘ্য পরিমাপের মূল একক হচ্ছে মিটার, বা যখন ক্ষুদ্রতম বলবে তখন এটার উত্তর হবে মিলিমিটার। এই যে মিলিমিটার, আমি এখানে ব্যাখ্যা দিয়েছি। মিটার পদ্ধতির দৈর্ঘ্য পরিমাপের একক সমূহ: 1 মিটার সমান 100 সেন্টিমিটার সমান 1000 মিলিমিটার। তার মানে হচ্ছে প্রথমে মিলিমিটার, তারপরে বলবো সেন্টিমিটার, তার চেয়ে বড় হচ্ছে মিটার, আর এদের মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে মিলিমিটার। আমরা আসবো 15। দৈর্ঘ্য পরিমাপের মূল একক কোনটি? অবশ্যই মিটার। আমি কেবলই বলে দিলাম যে আন্তর্জাতিক পদ্ধতিতে, এসআই পদ্ধতিতে মৌলিক দৈর্ঘ্য পরিমাপের মৌলিক একক হচ্ছে মিটার। উল্লেখ্য, ভরের একক হচ্ছে গ্রাম এবং আয়তনের একক হচ্ছে ঘনমিটার। আয়তনের, এই যে গ্রাম হচ্ছে ভরের একক, আর আয়তনের একক হচ্ছে ঘনমিটার। 16। 1 মিলিমিটার সমান কত মিটার? আমরা আগের স্লাইডে পড়েছি 1 মিলিমিটার সমান 1000 মিটার। সরি, 1000 মিলিমিটার। 1000 মিলিমিটার সমান
1 মিটার। তার মানে 1 মিলিমিটার সমান কত হবে? 1/1000। শূন্য আছে কয়টা? 3টা। তার মানে 3 ঘর আগে দশমিক বসবে, 0.001। সঠিক উত্তর 0.001। অর্থাৎ মিলিমিটার থেকে মিটারে কনভার্ট করছি। মিলিমিটার ছোট, মিটার হচ্ছে বড়। ছোট থেকে যখন বড়তে কনভার্ট করতে হয় তখন ভাগ করতে হয়। মানে বিষয়টা হচ্ছে মিলিমিটার, মিলিমিটার এর চেয়ে বড় কি সেন্টিমিটার, তার চেয়ে বড় কি মিটার। তার মানে আমরা কি করছি? মিলিমিটার থেকে সরাসরি মিটারে কনভার্ট করছি। ছোট থেকে বড়তে নিয়ে আসলে ভাগ করতে হয়। এবার আসি, 5 কিলোমিটারকে সেন্টিমিটারে প্রকাশ করি। আচ্ছা, কিলোমিটারের সঙ্গে সেন্টিমিটারের সম্পর্ক কি? আমরা জেনে রাখি, আমরা জেনে রাখি যে আমরা জেনে রাখি যে 1 কিলোমিটার সমান 1000 মিটার। আমরা জেনে রাখি যে 1 কিলোমিটার সমান এই যে 1000 মিটার। আবার 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তার মানে বিষয়টা হচ্ছে এরকম। আমরা যদি এই ছকটা খেয়াল করি, প্রথমে দিলাম মিলিমিটার, সেন্টিমিটার, মিটার, কিলোমিটার। অর্থাৎ এই যে চারটা, সেই চারটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি হচ্ছে 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার, সরি 100 মিলিমিটার। এখান থেকে হচ্ছে মিলি থেকে আমরা সেন্টিমিটারে আমরা কনভার্ট করে ফেলছি, মিলি থেকে আমরা সেন্টিমিটারে কনভার্ট করে ফেলছি, সেন্টিমিটার থেকে আমরা মিটারে কনভার্ট করছি, সেন্টিমিটার থেকে আমরা মিটারে কনভার্ট করছি। আর হচ্ছে মিটার থেকে আমরা কিলোমিটারে কনভার্ট করছি। তার মানে কি? 10 মিলিমিটার মানে 1 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার মানে 1 মিটার, 1000 মিটার সমান 1 কিলোমিটার। তার মানে যখন তুমি মিলি থেকে মিলি থেকে কিলোয় যাবা, তখন এই তিনটাকে গুণ করা লাগবে। যখন তোমাকে না, যখন হচ্ছে কিলো থেকে মিটারে যাবা, তখন 1000 দিয়ে গুণ দিবা। যখন মিটার থেকে সেন্টি যাবা তখন 100কে গুণ দিবা। যখন কিলো থেকে সেন্টি যাবা তখন হচ্ছে 1000 গুণ 100 দিবা। আমি একটু ব্যাখ্যা করে দিই কিভাবে। আমরা এখানে যেটা করব, যে আমরা এখানে লিখব 1 কিলোমিটার সমান 1000 মিটার। অতএব 5 কিলোমিটার সমান 1000 গুণ 5 সমান 5000 মিটার। উদ্দেশ্য কি? সেন্টিমিটার। এবার লিখব 1 মিটার সমান 100 সেন্টিমিটার। অতএব 5000 মিটার সমান 100 গুণ 5000 সেন্টিমিটার। গুণ করলে কত পাবো? 5 × 5, শূন্য আছে 5টা, 1 2 3 4 5টা। এই যে 5টা শূন্য আছে এই জায়গায়, তার মানে সঠিক উত্তর হচ্ছে এইটা। এইটা অনেকে হয়তো বুঝতে পারোনি, আরো বুঝে ফেলবা, কোনো টেনশন নেই। রোদেলা, রোদেলা, তায়েবা ইসলাম, তায়েবা ইসলাম, জি স্যার। কি সমস্যা তোমার? স্যার আমি এটা 7 নম্বরটা বুঝতে পারিনি। আচ্ছা, বুঝবা, আর এটা তো প্রথম তো, পরিমাপ অধ্যায়ের অঙ্ক শুরু করব শনিবারে, সেই সময় আরো ক্লিয়ার হয়ে যাবা। আপাতত শুধু সূত্রগুলো একটু জেনে রাখো। মেহেক, স্যার হুম, বলো। এই যে আমি 5 নাম্বারটা বুঝতে পারিনি, আর আমি কোনটা? যে পরীক্ষা 5 নম্বর আমি হচ্ছে পরে আবার লাস্টে বোঝাবো, 5 আর আর 7। আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, বলো। স্যার আমি যে পরীক্ষার ওয়েবসাইটটা কিনছিলাম, এখন আমি কিভাবে পরীক্ষা দেবো? আপনি একটু ভিডিওটা দিবেন। আচ্ছা, ঠিক আছে।
18 নম্বর, এ- এটা মুখস্থ রাখবা। 1 টন সমান কত কেজি? উত্তর হচ্ছে 1 টন সমান 1000 কেজি। এটা মুখস্থ রাখবা। ভর পরিমাপের একক, এই 3টা সূত্র মনে রাখবা। 1 কুইন্টাল সমান 100 কেজি, 1 কুইন্টাল সমান 100 কেজি, 1 মেট্রিক টন সমান 10 কুইন্টাল। অতএব 1 টন সমান 10 গুণ 100 সমান 1000 কেজি। কিভাবে করলাম? করলাম যে 1 কুইন্টাল সমান 100 কেজি আর 1 মেট্রিক টন সমান 10 কুইন্টাল। আমাদের বলেছে 1 টন সমান কত, তার মানে 1 টন সমান 100 গুণ 10 মানে 1000 কেজি। এটা মনে রাখবা। মিল্টন, নমস্কার। ঠিক আছে, এইবার হচ্ছে ঘনমিটার কিসের একক? আমি এটা আগে বলে দিয়েছি, ঘনমিটার হচ্ছে আয়তনের একক। ঘনমিটার কাকে বলে? ঘনমিটার হচ্ছে এই আয়তনটা মূলত কি, দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা মিলে হয় ত্রিমাত্রিক স্থান, যাকে আমরা আয়তন বলি। অর্থাৎ যেহেতু দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা তিনটির এককই মিটার, তাই এদের গুণফল হচ্ছে মিটার কিউব। মানে মিটার গুণ মিটার গুণ মিটার। বিষয়টা হচ্ছে এইরকম যে মিটার গুণ মিটার গুণ মিটার, মানে 3টা মিটার গুণ করলে হয় হচ্ছে ঘন মিটার। তাহলে 2টা মিটার গুণ করলে কি হয়? 2টা মিটার গুণ করলে মিটার গুণ মিটার, 2টা মিটার গুণ করলে আমরা পাবো হচ্ছে বর্গ মিটার। তার মানে ক্ষেত্রফল যখন বেরোবে তখন হবে বর্গ, ক্ষেত্রফল যখন বেরোবে তখন হবে বর্গ। আর আর যখন আয়তন বেরোবে তখন হবে হচ্ছে ঘন। যখন আয়তন বেরোবে তখন হবে হচ্ছে ঘন। এবার আমরা আসবো 20 নম্বরটা। কি বলেছে? 1 এওর সমান কত বর্গ মিটার? এটাও মনে রাখবা, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে 1 এওর সমান 100 বর্গ মিটার। এই যে এয়ারটা কি, এওরটা হচ্ছে জমি বা ক্ষেত্রফল পরিমাপের একক। অর্থাৎ 1 এওর সমান 100 বর্গ মিটার। এবং আরো একটি মনে রাখবা যে 1 হেক্টর সমান 100 এয়ার বা 10,000 বর্গমিটার। এইটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে 1 নম্বরের এমসিকিউ আসতে পারে। সো এইটা মনে রাখতে হবে। না তুলতে পারলে সমস্যা নেই, আমি পিডিএফ দিয়ে দেব। একটি সামন্তরিকের ভূমি 2 মিটার এবং উচ্চতা 3 মিটার হলে ক্ষেত্রফল কত? সামন্তরিক কোনগুলা? সামন্তরিক হচ্ছে এইগুলাকে আমরা বলবো, এইটা একটা সামন্তরিক এইরকম। আচ্ছা, এই সামন্তরিকের ভূমি মানে কোনটা? এইটা হচ্ছে ভূমি, এইটা বলেছে 2 মিটার। আর উচ্চতা কোনটা? এইটা হচ্ছে উচ্চতা, এইটা বলেছে 3 মিটার। তো সামন্তরিকের ক্ষেত্রফলের সূত্র কি? সামন্তরিকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, এটা আমরা মনে রাখবো, সামন্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি ভূমি গুণ উচ্চতা।
ভূমি হচ্ছে 2 মিটার, উচ্চতা 3 মিটার। তাহলে ক্ষেত্রফল কত আসবে? 3×6 বর্গমিটার। আমি কি বললাম একটু আগে? যে মিটার এবং মিটার গুণ করলে বর্গমিটার পাওয়া যায়। একটু আগে আমি কি বললাম? মিটার এবং মিটার গুণ করলে আমরা বর্গমিটার পেতে পারি। নাইহান, নাইহান, না কি নাহিয়ান, স্যার নাইহান কি সমস্যা বলো? আমি 7 নম্বরটা বুঝতে পারিনি। আর 7 নম্বর আমি পরে বোঝাবো, লাস্টে আমি তো বললামই। হুমায়রা জাহান, হুমায়রা জাহান, হুমায়রা, যার সমস্যা আমাকে একটু চ্যাট বক্সে জানাও তো। নাবিলা কি সমস্যা? স্যার আমি 12 নম্বর 18 নম্বর বুঝতে পারিনি। আচ্ছা ঠিক আছে। ইপাজুর কি সমস্যা? স্যার আমি 17 নম্বর বুঝতে পারিনি। আচ্ছা ঠিক আছে, তোমাদের জন্য এবারে আবার আমার সব বোঝাইতে হবে, বুঝতে পারেছি। হাফসা, হাফসা কি সমস্যা? কি কি সমস্যা? কথা বলো। সাবিহা কি সমস্যা? স্যার আমি 17 নম্বরটা বুঝতে পারি নাই। আচ্ছা ঠিক আছে, 17 আবার বোঝাবো। 5, 7 আর 17 আমি পরে আবার আইতেছি, একদম লাস্টে। 22 নম্বর, 1 মিটার উচ্চতা ও 1 মিটার ভূমি বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল কত? একটা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? একটা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 1/2 গুণ ভূমি গুণ উচ্চতা। 1/2, ভূমির মান কত? ভূমি হচ্ছে 1 মিটার, আর উচ্চতা কত? উচ্চতা হচ্ছে 1 মিটার। তাহলে এটা গুণ করলে ক্ষেত্রফল সবসময় আমাদের বর্গ এককে ব্যবহার করতে হবে। তার মানে 1/2 গুণ 1 গুণ 1 মানে 1/2। কিভাবে করলাম? লক্ষ্য করো, এই যে 1 আর 1 গুণ করলে 1 হয়, সেই 1কে 1/2 গুণ করলে 1/2 হয়। সো সঠিক উত্তর হচ্ছে 1/2। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। কেউ কেউ শখ করে এটাকে বলে ভূমি গুণ উচ্চতা ভাগ 2। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র ক্ষেত্রে আমরা বলবো ভূমি গুণ উচ্চতা ভাগ 2। এই অঙ্কগুলা আমরা আবার ম্যানুয়ালি যখন করব না, আমরা শনিবারে এই অধ্যায়টা শুরু করব। শনিবারে যখন আমরা এই অধ্যায়টা শুরু করব তখন দেখবে একদম সহজ হয়ে গিয়েছে। আচ্ছা, বাংলা কোন মাসে 31 দিন আছে? বাংলার প্রথম 6 মাস 31 দিনে হয়। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, এই যে 6 মাস হচ্ছে 31 দিনে। তার মানে ভাদ্র মাসটা হচ্ছে 31 দিনে। অর্থাৎ প্রথম 6 মাস 31 দিন, পরের 6 মাস 30 দিন। প্রথম 6 মাস 31 দিনে, আর পরের 6 মাস 30 দিনে। সো এইটা আমরা মনে রাখবো যে বাংলা মাসের প্রথম 6 মাস 31 দিনে হবে, আর পরের 6 মাস 30 দিনে হবে। এবার আমরা যাইব 24 নম্বরে, সেপ্টেম্বর মাস কত দিনে হবে? এবার আমরা যাইব, 1 মিনিট, হ্যালো।
সো সরি, আমার একটু দেরি হয়ে গেল, আমি একটা একটা জরুরি ফোন এসেছিল, আমি খুবই দুঃখিত। হ্যাঁ, সেপ্টেম্বর মাস কত দিনে? আচ্ছা, সেপ্টেম্বর মাস গোনার জন্য আমাদের যে কাজ করতে হবে, এই যে হাতের এই আঙুলটা ধরবা, হাতের এই আঙুলটা ধরে এই দিক থেকে গোনা শুরু করবা, এই দিক থেকে গোনা শুরু করবা, এই দিক থেকে গোনা শুরু করবা। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আবার আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। অর্থাৎ গর্তের মধ্যে যেগুলো যাবে সেগুলো সব 30। এই যে গর্তের মধ্যে গেলে 30 আর উপরে গেলে সেগুলো হবে 31। মানে জানুয়ারি 31, ফেব্রুয়ারি গর্তে, এটা হচ্ছে 28, মার্চ 31, এপ্রিল 30, মে 31, জুন 30, জুলাই 31, আগস্ট 31, সেপ্টেম্বর 30। তো সেপ্টেম্বর মাস কত দিনে? সেপ্টেম্বর মাস হচ্ছে 30 দিনে। সেপ্টেম্বর মাস হচ্ছে 30 দিনে। এবার আমাদের সর্বশেষ হচ্ছে যে পার্টটা, সেটা হচ্ছে 25 নম্বরটা, আয়তক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? আমরা জানি যে আয়তক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। এটা মনে রাখবা, আয়তক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। এটা একটা আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রে ক্ষেত্রফল মানে এইটাকে বলি দৈর্ঘ্য, এটাকে বলি প্রস্থ। তাহলে আয়তক্ষেত্রে ক্ষেত্রফল মানে কি বলবো আমরা? দৈর্ঘ্য গুণ প্রস্থ। সঠিক উত্তর হচ্ছে এটা, দৈর্ঘ্য গুণ প্রস্থ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। সো এই হচ্ছে আমাদের গণিত ক্লাস। আমরা এখন চলে যাব আমাদের 5 নম্বরে, অনেকের প্রবলেম ছিল সেই 5 নম্বরটা একটু দেখার জন্য। খুব সহজ একটা জিনিস যে 20% লাভ করতে গেলে 350 টাকার সার কত টাকায় বিক্রয় করতে হবে। খেয়াল করো, এই যে 20% লাভ করতে গেলে একটা শার্টের ক্রয় মূল্য 350 টাকা, সে শার্টটা কত টাকায় বিক্রয় করবে? অর্থাৎ 350 টাকায় সে শার্ট কিনেছে, এই 350 টাকার শার্টকে সে 20% লাভে বিক্রি করবে। অর্থাৎ 350 গুণ 20%, তার মানে কি? তার মানে হচ্ছে 350 গুণ 20/100। এখন কাটাকাটি করব আমরা। কাটাকাটি করলে কি করব? 10 দিয়ে ভাগ করব। 10 10কে 100, এটাকে ভাগ করলে 35 10কে 350। এবার 20কে এই 10 দিয়ে ভাগ করলে 2 হয়, 35 আর 2 গুণ করলে 70 হয়। অর্থাৎ যে দামে সে কিনেছিল তার চেয়ে 70 টাকা বেশি দামে বিক্রি করতে হবে। সে কিনেছিল কয় টাকায়? সে কিনেছিল 350 টাকায়। বিক্রি করবে কয় টাকায়? বিক্রি করবে হচ্ছে 350 যোগ 70 সমান 420 টাকায়। সে 420 টাকায় সে বিক্রি করবে। এবার আমরা দেখব, অনেকের সমস্যা ছিল 7 নম্বর অঙ্কটা। 7 নম্বর অঙ্কটা কি বলেছে? বার্ষিক 8% মুনাফায় 4200 টাকায়, এইটা হচ্ছে মূল টাকা 4200, 6 বছরের মুনাফা কত? অর্থাৎ আমরা আমরা কি করব? আমরা হচ্ছে সূত্র ব্যবহার করব, আই ইকুয়াল টু পি এন আর। এই পি মানে হচ্ছে আসল। আসল কত? আসল হচ্ছে 4200, এই যে 4200। এন মানে হচ্ছে বছর, বছর কত? 6। আর মানে হচ্ছে এই যে বার্ষিক 8% সরল মুনাফায়, মানে 8%, অর্থাৎ সুদের হার। তার মানে আমরা কি পাবো? 4200 গুণ 6 গুণ 8/100। এখন যদি আমি কাটাকাটি করি কি পাবো? এইটাকে এইটা কাটলে হবে হচ্ছে 42। এখন 42 গুণ 6 গুণ 8 মানে 2016। 42কে 6, তাকে 8 দিয়ে গুণ করলে হবে হচ্ছে 2016। এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের অঙ্ক। এখন তোমাদের বলো, তোমরা সবাই বুঝতে পেরেছো কিনা বা কোনো সমস্যা আছে কিনা? জি স্যার। কি কি ক্লাস হবে? আমার একটা কোশ্চেন আছে। কি কি ক্লাস হবে? স্যার আজকে কি কি ক্লাস হবে? আচ্ছা, প্রথমত বলি যে আজকে আমি ক্লাসটা নিচ্ছি শুধুমাত্র পুরাতন ছাত্রদের কথা ভেবে। নতুন ছাত্ররা
আমাদের এখনো প্রায় 100 ছেলে মেয়ের অভিভাবকরা তারা পরীক্ষা দিচ্ছে, তাদের আগামীকালকে পরীক্ষা শেষ হবে, কারো পরীক্ষা রবিবারে শেষ হবে। আমরা নতুন কিছু আজকে আর শিখবো না, আমরা পুরাতন এগুলো একটু ঝালাই করলাম, কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আমি শেষ করলাম। শুক্রবারে ফাইনালি আমরা একটা প্ল্যান শিট দিয়ে দেব যে আমাদের কবে কোনটা কতটুকু পড়বো। আমরা যে প্ল্যানটা করেছি যে আমরা সেপ্টেম্বর মাসে আমরা বার্ষিকের এটা কমপ্লিট করব, অক্টোবর মাসে আমরা প্রথম সাময়িকেরটা কমপ্লিট করব, নভেম্বর এবং ডিসেম্বর মাসে আমরা ফুল রিভিশন করব। এইভাবে আমরা টোটাল 5টা বিষয়কে আমরা কাভার করব এবং সেই রুটিনটা আমি শুক্রবারে তোমাদেরকে সাবমিট করব। ওই রুটিনটা পেলেই আমরা বুঝতে পারবো কবে কি পড়বো না পড়বো, কিভাবে আমাদের পড়তে হবে। এতটুকুই হচ্ছে আমার কথা। তোমাদের যদি কারোর কোনো প্রশ্ন থাকে আমাকে মেসেজে জানাও, আমি তার কাছে শোনার চেষ্টা করছি। বা হ্যান্ড রাইজ করতে পারো, হ্যান্ড রাইজ করলেও আমি তোমাদের সাথে কথা বলার সুযোগ দেখা দেবো। হ্যান্ড রাইজ করতে পারো। মেহেক বলো, মেহেক। স্যার হুম। আমাদের তো নভেম্বর